কেমন আছে? ওকে ওকে এভরিওয়ান, সো আমরা আমাদের ধারাবাহিক প্রি অ্যাডমিশনের যেই ক্লাস, সেই ক্লাসে চলে আসলাম। সো তোমাদের যেটা, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা বা যারা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ এইচএসসি 26 যারা, তোমরা কীভাবে এইচএসসি প্রিপারেশনের সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটা এগিয়ে রাখতে পারো। অর্থাৎ তোমার আলাদাভাবে অ্যাডমিশন পড়তে হবে না, বাট বিষয়টা বুঝলেই তুমি কি অ্যাডমিশনের প্রিপারেশনের দৌড়ে আগে থাকবা। লাইক যেটা হয় আর কি, কি হয় যে আমরা এইচএসসি শেষ করি, এরপর এক সপ্তাহ রেস্ট নেই, এরপর আমরা কি অ্যাডমিশন নিয়ে ভাবি। বাট বেসিক্যালি যেটা হয়, এটা করতে গিয়ে আমরা বুঝতে পারি না আসলে অ্যাডমিশনটা কি, কিভাবে শুরু হয়, বা আমাদের একাডেমিক পড়ার সাথে অ্যাডমিশনটা কিভাবে অ্যালাইন করে, কিভাবে মিল থাকে। ওকে, সো আবার জিরো থেকে পড়তে হয়। বাট তুমি তো ভাই এখন এইচএসসির জন্য পড়বাই, তাই না? সো এইচএসসির জন্য যেহেতু তুমি পড়বা, তাহলে তোমার এখন কি করা উচিত, এইচএসসির জন্য পড়াটা কিভাবে তুমি অ্যাডমিশনের জন্য কাজে লাগাতে পারো, এটার জন্য তুমি কি করবা, প্রিপেয়ার্ড হয়ে যাবা। জাস্ট এক দিলে দুই পাখি। ওকে, সো আমি কিছুক্ষণ সময় নিব, এরপর সরাসরি একদম প্রশ্ন সমাধানে চলে যাব। হ্যাঁ, কিছুক্ষণ সময় নেবে এই জন্যই জানো তোমরা সবাই জয়েন হতে পারো। ওকে, কারণ জয়েন হতে হতে কিছুক্ষণ সময় লাগবে। ওকে, সো লাস্ট ডেতে তোমরা সম্ভবত অ্যাকাউন্টিং ক্লাস করেছো, আজকে আমরা ম্যানেজমেন্টের দেখবো যে কীভাবে ভাই একাডেমিকটাকে, এইচএসসি প্রিপারেশনটাকে আমরা কাজে লাগিয়ে কিভাবে কি করতে পারি, অ্যাডমিশনের দৌড়ে এগিয়ে থাকতে পারে। সো আমি প্রথমে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, ওকে, যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের যে ফার্স্ট অধ্যায়, সেটা দিয়ে আমি তোমাকে জাস্ট বুঝাবো যে আসলে অ্যাডমিশন এবং হচ্ছে কি এইচএসসির ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, ওকে, ব্যবসার মৌলিক ধারণা। ওকে, সো আমরা একটু দেখব। আচ্ছা, সো ব্যবসার মৌলিক ধারণাতে আমরা যেটা দেখব যে এগুলা কি, এই যে আমি প্রথম যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কি বিভিন্ন বোর্ডে আসা এই চ্যাপ্টার থেকে। অর্থাৎ এই চ্যাপ্টার বলতে কি ভাই, ব্যবসার মৌলিক ধারণা থেকে কি কি কোয়েশ্চেন আসছে। ওকে, সো বোর্ডে কি আসছে, এরপরে আমি দেখাবো যে এই সেম চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কী ধরনের কোয়েশ্চেন আসছে এবং এই দুইটার ডিফারেন্সটা কি এবং মিলটা কোথায়, যে তুমি একটার প্রিপারেশন নিলেই অন্যটার প্রিপারেশন হয়ে যাবে। ওকে, সো আমি এখন প্রশ্ন সমাধানে চলে যাব। তার আগে তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে সবাই একসাথে কি করতে পারবো, আমরা ক্লাসটা করতে পারবো এবং প্রশ্নগুলো সমাধান করতে পারবো। ওকে, আচ্ছা, ওকে, মরিয়াম ইসলাম মৌরি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। সো প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা আমাদের এসেছিল হচ্ছে যশোর বোর্ড 21 সালে। ওকে, যশোর বোর্ড এই প্রশ্নটা এসেছিল। সো প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে যে সুমন একটি মোটরসাইকেল কিনলো কিন্তু তা পছন্দ না হওয়ায় বিক্রি করে লাভ করেছে, এটা ব্যবসায়ের মধ্যে পড়ে না, এক্ষেত্রে কোনটির অভাব লক্ষণীয়। মানে এখানে তাহলে ব্যবসায়ের যে ডেফিনেশনটা এইটা বোঝাতে যাচ্ছে যে ব্যবসা হইতে হইলে কি বৈশিষ্ট্য হইতে হবে আমাদেরকে, ব্যবসায়ের মৌলিক ধারণা, অর্থাৎ কি ব্যবসা জিনিসটা কি, ব্যবসা কাকে বলে, এই জিনিসটা আমাদের জানতে হবে। সো ব্যবসায়ের বৈশিষ্ট্য কী কী, সো ব্যবসায়ের বৈশিষ্ট্য কী কী ভাই, ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন করা, ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে, হ্যাঁ, আইনগত বৈধতা থাকতে হবে। আমরা ডেফিনেশনে পড়ছি ব্যবসা হবে কি, যে কোনো আইনগত বৈধ অর্থনৈতিক কার্যক্রম, যেটা ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, সেটাকে আমরা কি বলতেছি, ব্যবসা বলতেছি। এবং ব্যবসার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কি হবে, এইটা কি হবে পৌনঃপুনিকভাবে, দ্যাট মিনস যে কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে চলতেই থাকবে। এমন না যে আমি জাস্ট কি হইলো, আমি একটা ফোন কিনলাম, এই ফোনটা আমি নিজে ব্যবহার করার জন্য, ধরো 2 মাস ব্যবহার করার পর মনে হচ্ছে যে আসলে এটা আমি আর ইউজ করতে যাচ্ছি না, হ্যাঁ, আমি সেল দিয়ে দিব। দ্যাট মিনস আমি একজনের কাছে সেল দিয়ে দিলাম, তাহলে কি আমি ব্যবসায়ী? না। কারণ কি ভাই আমার ব্যক্তিগত ফোনটা বিক্রি করছে। বাট এরকম যদি হইতো না, আমি আমার দোকান আছে, আমি ফোন আনি, হ্যাঁ, কাস্টমারদের কাছেই বিক্রি করি, তাহলে আমি ব্যবসায়ী হতাম। দ্যাট মিনস কোনো একটা ঘটনা ব্যবসা হইতে হইলে এটা কি হইতে হবে, লেনদেনের পৌনঃপুনিকতা, মানে বারবার, ওকে, বারবার ঘটতে হবে। ওকে, বারবার ঘটতে হবে। তাহলে সুমন মোটরসাইকেল কিনছে
কিন্তু তার পছন্দ না হয় সেইটা বিক্রি করে দিছে, বিক্রি করলেই শুধু কি বা লাভ করলে ধরো বিক্রি করে সে এখানে লাভ করছে, তাহলে কি এটা ব্যবসা হবে না? কেন হবে না? কারণ লেনদেনে পৌনঃপুনিকতা নাই, মানে সে তো আর ভাই মোটরসাইকেল ব্যবসায়ী না। ওকে, সে তো আর মোটরসাইকেল ব্যবসায়ী না। তাহলে আনসার কি ভাই? লেনদেনের পৌনঃপুনিকতা। ওকে, লেনদেনের পৌনঃপুনিকতা এই বৈশিষ্ট্য না থাকার কারণে এইটা কোনো ব্যবসা হলো না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নিচের উদ্দীপকটি পড়ো, 2 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, আচ্ছা, কি বলছে উদ্দীপকে? ব্রিটেনের ব্যবসায়ীরা বাংলাদেশ ও ভারত থেকে চা কিনে নিজ দেশে প্যাকিং করে ও নিজস্ব ব্র্যান্ড ব্রুক বন্ড লেবেল লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করে লাভবান হচ্ছেন। এটা ঢাকা বোর্ডে আসছিল। উদ্দীপকের কার্যক্রমটিকে আমরা কি বলবো? কি বলবো বলো, তোমরা একটু আনসার করো, এটাকে আমরা কি বলবো? এই কার্যক্রমটিকে, এই কার্যক্রমকে আমরা কি বলবো? সবাই একটু বলো। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো ভাই? এইটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে কি, লাইক ধরো আমি যদি কোনো একটা কি করে কোনো একটা দেশ থেকে একটা পণ্য আনি, এনে এটাতে হালকা পরিবর্তন বা কোনো ধরনের পরিবর্তন ছাড়া অন্য একটা কান্ট্রিতে বা দেশে সেল দিয়ে দেই, বিক্রি করে দেই, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো পুনঃরপ্তানি। পুনঃরপ্তানি, রপ্তানি মানে কি? রপ্তানি মানে যে আমার পণ্য আমি অন্য কোনো পার্টির কাছে, মানে অন্য কোনো দেশে, এটা আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি এবং রপ্তানি। আমি যখন অন্য কোনো দেশ থেকে পণ্য নিজের দেশে নিয়ে আসবো, তখন সেটাকে বলি আমদানি। আর যখন নিজের দেশ থেকে অন্য কোথাও পাঠাবো, সেটাকে বলে রপ্তানি। তাহলে পুনঃরপ্তানিটা কি? লাইক প্রথমে আমি অন্য একটা দেশ থেকে কি করলাম, ধরো যে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যুদ্ধ বা পাকিস্তানের মধ্যে যুদ্ধ, তারা একজন আরেকজনের সাথে কোনো লেনদেন করে না। আমি কি করব? কিন্তু ধরো পাকিস্তানের ধরো তুলা ইন্ডিয়ার জন্য লাগবে, ইন্ডিয়ার যে শিল্প তাদের জন্য এই তুলাটা লাগবেই। সো আমি কি করব? আমি এই সুযোগটা নিব, বা আমি যদি কম দামে তাদের থেকে আনতে পারি, পাকিস্তান থেকে কম দামে এনে আমি কি করব? এই একই জিনিস ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিব। সো এইটা হচ্ছে কি পুনঃরপ্তানি, মানে আমি অন্য একটা দেশ থেকে আনবো, এনে হালকা পরিবর্তন অথবা কোনো ধরনের পরিবর্তন ছাড়া। যেমন এখানে বলছে ওরা কি করে, বাংলাদেশ ও ভারত থেকে চা নেয়, এরপর কি করে শুধু প্যাকেটটা পরিবর্তন করে নিজেদের দেশের নাম লাগাই দিয়ে বিক্রি করে দেয়। তাহলে এটা কি ঘটনাটা হয়েছে ভাই? এটা হয়েছে পুনঃরপ্তানি। কি হয়েছে ভাই? পুনঃরপ্তানি। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাহীন সাগর, বাহ, চমৎকার নাম। ওকে, আচ্ছা, হে মনে বলতেছে এটা কোন সাবজেক্টের ক্লাস? এইটা ম্যানেজমেন্ট। ওকে, এরপরে দেখো যে সামাজিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি? সিলেট বোর্ড 21-22। আচ্ছা, সামাজিক ব্যবসায়টা একটা অন্যতম একটা মানে সিগনিফিক্যান্ট বিষয়। সামাজিক ব্যবসাটা বর্তমান যুগে আবার নতুনভাবে এটা কি হচ্ছে, মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। লাইক পুঁজিবাদী যে সিস্টেম, পুঁজিবাদী সিস্টেমে কি হয় ভাই, যে বড় লোকরা বড় হয়, তারাই সব কিছু পায়, হ্যাঁ, আর গরিবরা আরও গরিব হয়। তো সামাজিক ব্যবসায় বিষয়টা হয় যে জনকল্যাণের উদ্দেশ্যে থাকে, হ্যাঁ, এখান থেকে ওই রকম কোনো পুঁজিবাদী উদ্দেশ্য বা ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না, এ থেকে জনকল্যাণের উদ্দেশ্য থাকে। ধরো ব্যবসা থেকে যে প্রফিটটা হয়, সেই প্রফিটটা আবার ব্যবসায় বিনিয়োগ করা হয়। এই প্রফিটটা ব্যক্তিগত ব্যবহারে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার হয় না। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো বলছে যে তাহলে সামাজিক ব্যবসার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন? না, মুনাফা অর্জন উদ্দেশ্য না। সম্পদ বৃদ্ধিকরণ? না। ব্যবসায় সম্প্রসারণ? না। মূল উদ্দেশ্য কি? সমাজের কল্যাণ। সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্যটা হচ্ছে কি? সমাজের কল্যাণ। এই যে লাইক ধরো নিম্নবিত্ত বা গরিব শ্রেণীর মানুষজন যারা আছে তাদের কাছেও যেন, হ্যাঁ, খাদ্য বস্ত্র বাসস্থান এটা পৌঁছায়, ন্যায্য অধিকারটা তারা পায়, স্বল্প মূল্যে যেন খাবার পায়, হ্যাঁ, বেসিক নিডগুলো পায়, এই জন্য এটা করা হয়।
আচ্ছা, এবার দেখো নিচে উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলছে? রুমু রুমু ঝুমু ও মুমু 3 বান্ধবী শখের বসে গান করে। গান গেয়ে তারা যে আয় করে তা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এটা কি? ধরো সম্ভবত চট্টগ্রাম বোর্ডে আসছিল। সো উদ্দীপকের কার্যক্রমটি কোন ধরনের ব্যবসায়? ওকে, অংশীদারি ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, কোম্পানি ব্যবসায়, সামাজিক ব্যবসায়, কি হবে? এখানে ওরা 3 বন্ধু বান্ধবী কি করে ভাই? তারা একসাথে গান করে। গান করে তাদের এখানে যে প্রফিটটা হয় বা যে লাভটা হয় সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তাহলে এটা কি ধরনের ব্যবসায়? সো আমরা যেই সাধারণত আমাদের কাছে জনপ্রিয় যে ব্যবসায়ের মাধ্যমগুলা, এর মধ্যে সব থেকে বেশি এবং সর্বপ্রাচীন, যেটাকে বলে সর্বপ্রাচীন এবং সব থেকে বহুল ব্যবহৃত ব্যবসায় পদ্ধতি হচ্ছে এক মালিকানা। সব থেকে প্রাচীন এবং বহুল ব্যবহৃত বা বহু সংখ্যা সব থেকে বেশি ব্যবসায় আছে এক মালিকানা। এরপরে কি কি আছে? অংশীদারি, কোম্পানি, সামাজিক ব্যবসায়, এরপর সমবায় সমিতি, এই ধরনের টার্মগুলো আমাদের কাছে পরিচিত। এরপর দেখো এক মালিকানা মানে কি? একজন মালিক থাকবে, তার লাভ লস সব কিছু নিজে একাই বহন করবে, কোনো ভাগ বাটোয়ারা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে এখানে তারা 3 জন ছিল, দ্যাট মিনস এটা এক মালিকানা না। তারা যেহেতু নিজেদের মধ্যে ভাগ করে নেয়, এটা এক মালিকানা হচ্ছে না। এরপর কোম্পানি ব্যবসা কি? কোম্পানি ব্যবসা হচ্ছে আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান। হ্যাঁ, নিজের নামে সিলমোহর থাকবে, নিজেরা কি করবে, তারা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হবে, ব্যক্তি না হয়ে ব্যক্তির ন্যায় আচরণ করার সুযোগ পাবে। হ্যাঁ, অনেক ধরনের। আবার কোম্পানিকে আমরা প্রাইভেট, পাবলিক অনেক ধরনের ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ওকে, সো এখানে কি ভাই? এখানে কিন্তু কোনো আইনগত ভিত্তি নাই তাদের ব্যবসায়ের। সো এটা কি? এটা কোম্পানিও না। ওকে, সামাজিক ব্যবসা না, সমাজের উদ্দেশ্যে এটা করতেছে না। সো এইটাও না। তাহলে উত্তর কি? অংশীদারি। এখন অংশীদারি কিভাবে হলো? সো অংশীদারি ব্যবসায়ের যে ডেফিনেশন আমরা কি জানি? সাধারণ একটা অংশীদারি ব্যবসায় 2 থেকে 20 জন মানুষ যদি কি হয় চুক্তির ভিত্তিতে কাজ করে, ব্যবসায় করে, তাহলে এটাকে অংশীদারি ব্যবসা হয়। মানে এই চুক্তিটা হইতে পারে মৌখিক, এটা হইতে পারে লিখিত, এটা হইতে পারে লিখিত ও নিবন্ধিত। ওকে, সো 2 এর অধিক। সো এখানে তারা কয়জন ছিল? 3 জন ছিল, অর্থাৎ 2 মানে 1 এর অধিক আর কি। মিনিমাম 2 জন, সর্বোচ্চ 20 জন। আবার এটা যদি ব্যাংকিং প্রতিষ্ঠান হয় তাহলে সর্বোচ্চ 10 জন পর্যন্ত অংশীদার থাকতে পারে। তাহলে এখানে তারা 3 জন ছিল, নিজের মধ্যে লাভ লোকসান বন্টন করে। দ্যাট মিনস এটা কি? অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। দ্যাটস ওয়াই এটা কি হবে? অংশীদারি ব্যবসা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো উদ্দীপকের কার্যক্রমের বৈশিষ্ট্য হলো চুক্তিবদ্ধ সম্পর্ক, মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, আইনগত বৈধতা নেই। কি হবে বলো? মানে উদ্দীপকের কার্যক্রম মানে কি? উদ্দীপকের কার্যক্রমটা কি হিসেবে প্রমাণিত হয়েছে? এটা একটা অংশীদারি ব্যবসায়। ওকে, অংশীদারি ব্যবসায়। তো অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য কি? চুক্তিবদ্ধ সম্পর্ক নেই না। অংশীদারি ব্যবসা হইতে হইলে তো আমার চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, আইনগত বৈধতা নেই। কি হবে বলো? কি হবে? দেখো কি বলছিল, তুমি একটু জাস্ট আগের উদ্দীপকটা পড়ো। সে শখের বসে গান করে, তারা 3 জন গান গেয়ে তারা যে আয় করে তারা নিজেরা ভাগ করে নেয়। তাহলে এখন এখানে বলছে উদ্দীপকের কার্যক্রমের বৈশিষ্ট্য কি? চুক্তিবদ্ধ সম্পর্ক, মুনাফা অর্জনের উদ্দেশ্য, আইনগত বৈধতা। কি হবে বলো? কোনটি হবে? কেউ পেরেছ? ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, বাকির একটু বলো কি হবে? ওকে,
বলো, কেউ কে আনসার করছো? এখন আনসার করো নাই, দেখা যাচ্ছে না। 5C ঈশ্বরচন্দ্র বিদ্যাহীন সাগর, বাহ। আচ্ছা, হ্যাঁ, দেখো তাহলে কি হবে ভাই, বলছে উদ্যোগের কার্যক্রমের বৈশিষ্ট্য কি? চুক্তিবদ্ধ সম্পর্ক নেই, আইনগত বৈধতা নেই, মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। ওকে, দেখো আইনগত বৈধতা নেই, চুক্তিবদ্ধ সম্পর্ক মানে লিখিত চুক্তি নাই, তাদের মধ্যে হয়তো বা হচ্ছে কি মৌখিক চুক্তি থাকতে পারে, মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, মুনাফা অর্জনের উদ্দেশ্য আছে। তাহলে এখানে আমরা জাস্ট এটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আমাদের কি করতে হবে, আনসারটা করতে হবে। দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্য তো অবশ্যই আছে, হ্যাঁ। এখন আমরা যদি একটু দেখি যে কি হবে, চুক্তিবদ্ধ সম্পর্ক, চুক্তির কথাটা ওইভাবে উল্লেখ নাই, হ্যাঁ, বাট এখানে চুক্তিবদ্ধ সম্পর্ক নাই বললে হবে না। এককভাবে আসলে কোনো আনসার নেওয়াটা এই জায়গা একটু জটিল, কারণ কি চুক্তিবদ্ধ সম্পর্ক বলছে বৈশিষ্ট্য কোনটি, তো চুক্তিবদ্ধ সম্পর্ক থাকবে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য, হ্যাঁ। তাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, এইটাই বৈশিষ্ট্য। একমাত্র যদি বলা হয় যে বৈশিষ্ট্য কোনটা, আইনগত বৈধতা নেই, হ্যাঁ, এটা কি আইনগত বৈধতা আসলেই নাই, তার কি নাই, আইনগত বৈধতা নাই। এই কোয়েশ্চেনটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে, বুঝছো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে। ওকে, সো বাট যদি এটা একটা বোর্ডে কোয়েশ্চেন আসলে, এখন আমরা যদি বলি কি হবে, বৈশিষ্ট্য কি, চুক্তিবদ্ধ সম্পর্ক, হ্যাঁ, এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য, এই দুইটা থাকেই, আর আইনগত বৈধতা বেসিক্যালি নাই। তাহলে কি আমরা 1 ও 2 হিসেবে কাউন্ট করতে পারি, 1 ও 2 মানে বেসিক সেন্স আকারে আর কি, বাট এই কোয়েশ্চেনটা একটু প্রবলেমেটিক। ওকে, আবার তুমি যদি মনে করো যে এখান থেকে কোনগুলা বাদ দেওয়া যায়, হ্যাঁ, বাদ দেওয়া লাগবে, আমার একটা আনসার নিতেই হবে, ওই ক্ষেত্রে আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য এটা তো থাকবে, সকল ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য এইটা, হ্যাঁ। তাহলে ওখানে সরাসরি চুক্তির কথা বলা নাই, তাহলে চুক্তিবদ্ধ সম্পর্ক এইটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, আবার আইনগত বৈধতা এটাও বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, তাহলে 1 ও 3 আমরা ওই হিসেবে এটা দাগাইতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে, সো তোমাদের জন্য একটু এটা একটু এক্সপ্লেন করি, অনেকে জিজ্ঞেস করতেছো যে বেসিক্যালি তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আসো, সো তোমাদের যারা কি এখন এই লাইক এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি, হ্যাঁ, তোমরা যারা ঢাবিকে টার্গেট রাখতেছো বা স্বপ্ন দেখতেছো যে পাবলিকিয়ান হবা, তারা এখন এইচএসসির সাথে মার্চ করে অ্যাডমিশনের প্রিপারেশনটাও নিতে পারো। সো ওই ক্ষেত্রে তোমার কী করতে হবে, আমরা তোমাদের জন্য একটা স্পেশাল সুযোগ রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ। আবার এরকম হইতে পারে যে ভাই আমার টেস্টে প্রিপারেশন ভালো ছিল না, এক্সাম ভালো হয় না, এখন এইচএসসি নিয়েই আমার মানে সুতার উপরে আসি, হ্যাঁ, যে কোনো সময় স্লিপ করে আমি পড়ে যেতে পারি, পুলসিরাতের পার হওয়ার মতো অবস্থা। সো এই ক্ষেত্রে তোমার কি করবা, তোমার ভাই টেস্টে খারাপ হয়েছে, দ্যাট মিনস তোমার আগে এইচএসসি পাস করা লাগবে, এর ভিতরে আবার মন্ত্রী হয়েছে আমাদের ওই হেলিকপ্টার মিলন সাহেব, তাহলে তো অবস্থা বুঝতেছই। সো তোমাদের যাদের এরকম ভিত নরবরে, হ্যাঁ, যারা কনফিডেন্ট না যে পাস করবা কি ফেল করবা, তাদের জন্য কিন্তু আমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ আছে, হ্যাঁ, তোমরা এটাতে এনরোল করতে পারো। এখানে যেটা হবে, আমরা তোমাদের শীর্ষস্থানীয় কলেজ অ্যান্ড বোর্ডের যেই কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে ওগুলা সমাধান করে তোমাদেরকে স্পেশাল সাজেশন দিয়ে দিব। ওকে, সো তোমরা যারা এইচএসসি নিয়ে ভয় আসো তারা এটাতে এনরোল করবা, আর যাদের এইচএসসি প্রিপারেশন ভালো, তোমরা মানে অন্যদের থেকে জীবনের দৌড়ে আগায় থাকতে চাও, তারা হচ্ছে কি প্রি অ্যাডমিশনটাতে, তাহলে তোমার এইচএসসির পাশাপাশি তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটাও হয়ে যাবে। অ্যান্ড মোরওভার এটা হচ্ছে কি যে এক্সাম ব্যাচ এইটা একদম ফ্রি, মানে আমরা কি করছি, আমরা তোমাদের ফ্রিতে লাইক তোমরা যারা কমার্সের আসো বা আর্টসের আসো সবারই পরীক্ষাটা নিতেছে। তো ধরো কমার্সের ক্ষেত্রে আমি জাস্ট এক্সাম্পলটা দিই যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে বাংলা, আইসিটি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, মানে যেগুলোতে তোমাদের এমসিকিউ আছে, আমরা এই প্রত্যেকটা অধ্যায়ের, হ্যাঁ, লাইক ধরো আমার ম্যানেজমেন্ট প্রথম পত্রে 12টা অধ্যায় আছে, সো 12টা অধ্যায়ের আমরা টোটাল 12টা এক্সাম নিতেছি, প্রত্যেক অধ্যায় থেকে একদম বোর্ডে আসতে পারে এরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রেডি করে আমরা ওয়েবসাইটে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ওয়াইজ তোমরা পরীক্ষা দিতে পারবা, দেন আমরা হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব অধ্যায় ওয়াইজ পরীক্ষাগুলো শেষ হলে। সো তোমরা এটা পেয়ে যাবে একদম ফ্রিতে। সো এটা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে এনরোল করে
এক্সাম দিতে পারবা, নিজেদেরকে যাচাই করতে পারবা। সো এটা অবশ্যই করবা, আর বাকিটা তোমরা যদি ভালো লাগে কিনবা, না ভালো লাগলে কিনা দরকার নেই, বাট ফ্রি এক্সামটা তোমরা দিও। ওকে, আচ্ছা এবার আসো ভাই, বলো পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি? কাল মানে কি বলো তো? কালগত বাধা, কাল মানে কি? কালগত বাধা, কাল মানে কি ভাই? সময়গত। সো সময়গত বাধাটা কি জিনিস বা এখানে কি বলতে চায় বেসিক্যালি? সো সময়গত বাধাটা কি ভাই? বলতেছে যে মানে কিসের মাধ্যমে আমার লাইক এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময়ে বা পরবর্তীতে ব্যবহার করার সুযোগটা পাই। লাইক ধরো আমি ভাই শীতকালে ধরো আমি অনেক আলু উৎপাদন করলাম, এখন এই আলু তো আমার শুধু এক সিজনে খায় আমি শেষ করতে পারবো না। তো এই উদ্বৃত্ত বা এক্সট্রা যে উৎপাদিত আলুগুলো, এটা আমি কি করব? এটাকে আমি কি করব ভাই? এটাকে আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করে পরবর্তীতে সারা বছর আমি এটা ব্যবহার করব। সো আলু সংরক্ষণ করতে যেভাবে ধরো আমি কোল্ড স্টোরেজে রাখতে পারি, হ্যাঁ, তো সাধারণত কোল্ড স্টোরেজ রাখা হয়। তো এটাকে কি বলা হয়? এই যে এই কাজটাকে আমরা বলতেছি কি? ওকে, তো এটাকে আমরা কি বলতেছি ভাই? এই কাজটাকে বলতেছি গুদামজাতকরণ। এই যে সংরক্ষণ, গুদামে কি করা হয়? পণ্য সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করে পরবর্তীতে কি করা হয়? মানে ব্যবহার করা হয়, ইউজ করা হয়। ওকে, ক্লিয়ার? আর এখানে আরেকটা আছে পরিবহন। পরিবহনের মাধ্যমে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ, মানে ধরো এক জায়গার উৎপাদিত পণ্য আরেক জায়গায় বসে ব্যবহার করার সুযোগ। লাইক ওই যে রাজশাহীর আম আমি ঢাকায় বসে খেতে পারছি, তানজানিয়ার কি ওই যে ঘরের বাজার থেকে জামশেদ মজুমদার বল না, উফ সুক্কারি খেজুর তানজানিয়ার থেকে এনেছি। সো এই তানজানিয়ান খেজুর তুমি ভাই বাংলাদেশে বসে খাইতে পারতেছো, যে সুন্দরবনের টাটকা মধু তুমি ঢাকায় বসে ঘরে বসে খাইতে পারতেছো কিভাবে? এই গাড়ির মাধ্যমে আসছে বলে, পরিবহনের মাধ্যমে আসছে বলে। তাহলে পরিবহন কি করে? এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যায়, সেটাকে বলে কি? স্থানগত উপযোগ। ওকে, তাহলে গুদাম কি করে? সময়গত বাধা দূর করে, আর পরিবহন কি করে? স্থানগত বাধা দূর করে। এরপরে দেখো কোনটি পেশাগত সেবা। ওকে, পেশাগত সেবা কোনটা? ওকে, সুমাইয়া তাসনিম, গুদামজাতকরণ। হ্যাঁ, তাহলে ভাই দেখো পেশাগত মানে বিভিন্ন পেশার মাধ্যমে আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, লাইক এখানে কি আছে? চিকিৎসা বা ডাক্তারি পেশা, চিকিৎসা পেশা বা ডাক্তারি পেশা। এরপর আরও কি কি হইতে পারে? আইন পেশা, হ্যাঁ, এরপরে হইতে পারে কি? অ্যাকাউন্টেন্সি বা হিসাব রক্ষক পেশা। এই ধরনের বিভিন্ন ধরনের পেশা আছে যেগুলো আমাদের কি বিভিন্ন সেবা দিয়ে থাকে পেশার মাধ্যমে। ওকে, আইনি সেবা, ডাক্তারি সেবা। ওকে, আমিনা আল হায়া বলতেছে ভাই আমি আপনাকে চিনতেছিলাম না। ওকে, আচ্ছা আচ্ছা, আরোহী আলো বলতে স্যার আমি 25-এ ফেল করেছি, এবার 26-এ পাশ করলে কি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, পারবা। যেহেতু তুমি হচ্ছে কি তুমি তো পরীক্ষা দিতে পারো না ঢাকা ভার্সিটিতে, কি সেকেন্ড টাইম দেওয়া যায় না। মানে এরকম যদি হইতো যে তুমি আবেদন করে ফেলছো, তুমি পরীক্ষা দিছো, তাইলে দিতে পারতা না। হ্যাঁ, আবেদন তো করারই সুযোগ পাও নাই, তাহলে তো তোমার তুমি ফার্স্ট টাইমার হিসেবেই কাউন্ট হবে। আচ্ছা, প্রজনন শিল্পের অন্তর্গত কি? ঢাকা বোর্ড। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসছে। সো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রজনন শিল্পের অন্তর্গত কি? প্রজনন শিল্প, হ্যাঁ, নিষ্কাশন শিল্প, এই দুইটা জিনিস। দেখো প্রজনন শিল্প কি? যেটা বংশ বিস্তার করবে, বাড়বে, জন্ম দিবে আবার, ঠিক আছে? সো মানে যেটাকে পুনরায় উৎপাদন, যে প্রাকৃতিক সম্পদটাকে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হবে, পুনরায় জন্মদানের বা সংখ্যা বৃদ্ধির কাজে ব্যবহার করা হবে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে কি? প্রজনন শিল্প। জিহাদ বলতেছে ভাইয়াদের ক্লাসগুলো মিস করি।
হ্যাঁ রে, তোদেরও আমরা মিস করি। ইনশাল্লাহ দোয়া রইল। ওকে, আর হলো 4। আচ্ছা দেখো, তাহলে মাছের রেণু উৎপাদন, মাছের রেণু বা পোনা উৎপাদন, এটাতে কি হয়, পুনরায় ধরো আবার চাষ করা হয়। হ্যাঁ, এরপরে কি হাঁস মুরগির খামার, ফলমূল চাষ। হ্যাঁ, তা এটা কি হবে বলো, হাঁস মুরগির খামারে কি করা হয়, এইটাও কি করা হয়, পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এটাকে আমরা সংক্ষেপে লাইক এটা কি বলে, হ্যাচারি বলে, যেখানে ওই যে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন করা হয়। এরপরে এটাকে ফিশারি বলে, ফিশারি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি সবগুলা নিষ্কাশন শিল্প। ওকে, ফলমূল চাষ। এরপরে দেখো, আবার যদি এরকম হইতো, সরি নিষ্কাশন না, মানে প্রজনন। নিষ্কাশন কোনগুলা, নিষ্কাশন হচ্ছে যেগুলো প্রকৃতি থেকে আহরণ করা হয়, লাইক ধরো সমুদ্র থেকে মাছ উৎপাদন, সরি মাছ উত্তোলন, এরপরে খনিজ থেকে তেল উত্তোলন, এরপরে ধরো বন থেকে কাঠ উত্তোলন, ফল উত্তোলন, এগুলো আর কি উত্তোলন যেগুলো করা হয় সেগুলো হচ্ছে নিষ্কাশন। বিজনেস শব্দটি কোন ভাষার, দেখো এটা অনেকবার আসছে, ঢাকা বোর্ড আসছে, যশোর বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড আসছে, অনেকগুলোতে আসছে। সো এটা একটু দেখো। এটা কি হবে বলো, কি হবে? ওকে, সবাই একটু দ্রুত। আচ্ছা ওকে, তাহলে বিজনেস শব্দটা কি ভাই, ইংরেজি শব্দ। বিজনেস তো ইংরেজি, আসছে বিজিনেস থেকে, ল্যাটিন শব্দ। আচ্ছা, শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? শিল্প, শিল্পের ডেফিনেশন কি, সংজ্ঞা কি? সংজ্ঞাতে বলছে কি, শিল্প কি করে, হ্যাঁ প্রকৃতি থেকে কি করে, প্রকৃতি থেকে প্রকৃতির দান বা সম্পদ সংগ্রহ করে, এরপরে মানুষের ব্যবহার উপযোগী, মানে আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী উপযোগ সৃষ্টির মাধ্যমে কি করে, পণ্যে রূপান্তর করে। তাহলে কোনো কিছু যখন আকার আকৃতি চেঞ্জ হয় তখন আমরা এটাকে কি বলি, আকার আকৃতি চেঞ্জ মানে এটাকে বলে রূপগত উপযোগ। ওকে, রূপগত উপযোগ, রূপ চেহারা। এই যে যেমন লাইক ধরো ওই যে আমার চুল টুল কাটার কারণে নাকি অনেকে চিনতে পারতেছে না। সো এইটা হচ্ছে কি এই আকার আকৃতিগত পরিবর্তন, ঠিক আছে। লাইক পূর্বের সাথে যখন মিল থাকে না, লাইক গাছ, গাছ কেটে চেয়ার হইলো, ফার্নিচার হইলো, সোফা হইলো, তো এটা দেখে তো আর গাছের কথা মনে পড়ে না বা বোঝা যায় না, আকার আকৃতি চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা অনেকে কিন্তু ভুল করতেছো আমি দেখতেছি, এই যে যেমন থাক নাম না বলি, বাট তোমরা যারা ভুল করতেছো তারা এগুলো কারেকশন করবে ভাইয়া। তোমাদের কিন্তু আসলে মানে অনেক গ্যাপ আছে এখনও, বুঝতেছি তোমরা কয়দিন পরে এইচএসসি দিবা, হ্যাঁ, কিন্তু তোমাদের এখনও অনেক ভুল হচ্ছে। তো তোমাদের জন্য ভাই বেসিক্যালি মানে ইয়াটা ফরজ হয়ে গেছে, মানে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, হ্যাঁ, যে টেস্ট পেপার সলভ যে ব্যাচটা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনও মানে একদম বেসিক অনেক দুর্বল, যাদের পড়াশোনা করো নাই, ফাঁকিবাজি করছো এতদিন, কলেজে যাও নাই, ক্লাস করো নাই, এমনি তেমনি কাটাই দিছো, এবং রোজাটাও এমনি তেমনি কাটাই দিয়ে বলবা যে রোজার পরে পড়বো, আসলে তোমাদের পড়া হবে না। হ্যাঁ, এখন দেখো বেসিক্যালি এখন আমি যেটা করব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ, মানে এই অধ্যায় থেকে এটা রিলেটেড কী কী প্রশ্ন আসছে। তুমি তো এতক্ষণ এইচএসসিতে কী কী প্রশ্ন আসছে এটা দেখলা, তো এটা দেখে তোমার একটা আইডিয়া হইলো যে এইচএসসিতে কী আসে। তাহলে এইচএসসি থেকে অ্যাডমিশনটা কতটুকু ভিন্ন, কতটুকু পার্থক্য, এটা একটু দেখবা। তার আগে একটু বলি, যারা অ্যাডমিশন নিয়ে
অন্যদের থেকে আগে থাকতে চাও, লাইক ধরো তোমার হাতে অ্যাডমিশনের 3 থেকে 3.5 মাস সময় থাকে, ওই সময় বুঝতে বুঝতে, হ্যাঁ, অ্যাডমিশন জিনিসটা কি, কোশ্চেন প্যাটার্ন কি, কোশ্চেন অ্যানালিসিস করতে করতে তোমার হাতে খুব বেশি সময় থাকে না, তুমি আসলে পিছায় যাও, হ্যাঁ, ভয় পেয়ে যাও, তোমার অনেক পড়া জমে যায়। তো এখন থেকে তুমি যদি শুরু করো, লাইক তোমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে যে আসলে এই জিনিসটা কি, কোশ্চেন অ্যানালাইসিসটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু অন্যরা যেখানে 0 থেকে শুরু করবে সেখানে তুমি অন্যদের থেকে কিন্তু কি 30% আগাই থাকবা। হ্যাঁ, সো 30% মানে বুঝো তো, অ্যাডমিশনে 1 মার্কস মানে, হ্যাঁ, 500 জনের বাইরে বা একদম সিরিয়ালের বাইরে হয়ে যাবা, মানে চান্স পাবা না। হ্যাঁ, 0.25-এই অনেক কিছু গেম চেঞ্জ হয়ে যায়। সো 30% প্রিপারেশন আগানো মানে তুমি বুঝতেছোই যে অনেক আগানো। তো তোমরা ভেবেচিন্তে ডিসিশন নাও। আর যারা এই এইচএসসির প্রিপারেশনই ভালো না, দুনিয়ার ফাঁকিবাজি করছো, তাদের জন্য কিন্তু এই টেস্ট পরবর্তী সলিউশন ব্যাচ যেটা, এটা আর সবার জন্য ফ্রি হচ্ছে আমাদের এই এক্সাম ব্যাচটা। তুমি কিছু করো না করো, এই ফ্রি এক্সামগুলো দিও, তোমাদের জন্য অনেক কষ্ট করে অ্যানালাইসিস করে বা এই প্রশ্নগুলা দেওয়া হয়েছে, তোমরা যেন এক্সাম দাও নিজেরা। মানে আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করতেছিল, ভাই আমরা এক্সাম দিতে চাই, এমসিকিউ অনেক ভুল হয়, হ্যাঁ, সো আমরা এটা প্র্যাকটিস করতে চাই, সো তোমাদের জন্য ওই ব্যবস্থা করা। তো তোমরা ফ্রি এক্সামটা দিও, ওকে। আমাদের একটা গ্রুপ আছে, সো ওই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। এডুকেশন অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে, ওখানে গেলেই তুমি ওই গ্রুপগুলো পাবা, ওই লিঙ্কগুলো, বা আমাদের পেজে নক দিলেও তারা তোমাকে লিঙ্কগুলো দিয়ে দিবে। আচ্ছা, তাহলে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে দেখো। মৎস্য চাষ কোন ধরনের শিল্প, এটা ঢাবিতে আসছে, হ্যাঁ, হাবিপ্রবিতে মনে হয় আসছে, এরপরে 7 কলেজে আসছিল, তৎকালীন 7 কলেজ, এখন এটা তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে। সো মৎস্য চাষ কি, আমরা বলছি কি, কোনো কিছু যদি কি করা হয়, চাষ করা হয়, কোনো কিছু যদি পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, মানে প্রাকৃতিক সম্পদ জন্মদানের কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ, তাহলে কি হবে, এইটা হবে প্রজনন। আর কোনো কিছু যদি কোনো জায়গা থেকে সংগ্রহ করা হয়, তোলা হয়, উত্তোলন করা হয়, তাহলে ওইটা হয় নিষ্কাশন। ওকে, তাহলে এটা কি হবে ভাই, প্রজনন। তাহলে দেখো ভার্সিটিতে এই কোয়েশ্চেন আসছে, তাহলে কতটুকু বা ডিফারেন্স, অনেকটা কাছাকাছি। আরও কিছু দেখি, বরিশালের বালাম চাল ঢাকায় আনলে যে উপযোগ সৃষ্টি হবে। ওকে, তাহলে দেখো যে বরিশালের চাল আমি যদি ঢাকায় নিয়ে আসি, তাহলে কি ধরনের উপযোগ সৃষ্টি হবে, এটা কি একটু আগে আমি ব্যাখ্যা করছিলাম না, করছি, যে কি জিনিস, উপযোগগুলো কি, হ্যাঁ। সো তুমি বলো, আমি শুনি যে কি। অরুন্ধতী ঘোষ চারু 2A, ওকে দেখি 2, আচ্ছা, হ্যাঁ। তাহলে ভাইয়া দেখো কি হচ্ছে, আমি বলেছিলাম যে ভাই রাজশাহীর আম আমি যদি ঢাকায় বসে পাই, বা এই যে কি, এই যে হুজুররা যে সারাদিন ফেসবুকে অ্যাড দিয়ে থাকে, হ্যাঁ, এই কি আফ্রিকার জঙ্গল থেকে আনা সেই ঐশ্বরিক শক্তি সম্পন্ন, হ্যাঁ, কি কি কালো রসুন, সেইটা এই যে আফ্রিকার জঙ্গল থেকে তোমার কাছে আইনা দিতেছে, এটা কিসের মাধ্যমে আসতেছে, এরোপ্লেন, জাহাজ, যাই আসো কি সব কি পরিবহন। বরিশালের পেয়ারা যদি ঢাকায় আসে, সেটাও কিসের মাধ্যমে আসতে, পরিবহনের মাধ্যমে আসতে হবে। সো পরিবহন আমার কি করে, এক জায়গার জিনিস আরেক জায়গায় বসে ব্যবহারের সুযোগ দিয়ে। সো এটা কি হবে, অবশ্যই স্থানগত উপযোগ। ক্লিয়ার? এবার আসো, সাবান তৈরি কোন ধরনের শিল্প, ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কি ধরনের শিল্প, যৌগিক শিল্প, বিশ্লেষণ শিল্প, প্রক্রিয়াগত শিল্প, গঠনমূলক শিল্প, ইত্যাদি ইত্যাদি। দেখো সাবান তৈরি কোন ধরনের শিল্প, দেখো আমি বলছিলাম কি, মেনি টু ওয়ান, আবার ওয়ান টু মেনি। ওকে, জাস্ট মেনি টু ওয়ান যখন হবে, মানে অনেকগুলা জিনিস মিলে যখন একটা জিনিস হবে, তখন আমরা এটাকে বলি কি, তখন এটাকে আমরা বলি যৌগিক শিল্প। কি ভাই, যৌগিক। ওকে, আর যখন ওয়ান টু মেনি মানে কি, একটা ছিল, একসাথে ছিল, এটাকে ভেঙে অনেকগুলো করলাম, তখন এটা হবে কি
বিশ্লেষণ শিল্প, বিশ্লেষণ। এখন আমি একটু ব্যাখ্যা করি কিভাবে। তো সাবান তৈরির ক্ষেত্রে ভাই অনেকগুলা পদার্থ লাগে, অনেকগুলো কেমিক্যাল লাগে, চর্বি লাগে, তেল লাগে, হ্যাঁ, এরপরে হচ্ছে কি ফসফেট, আরও কি কি জানি উপাদান লাগে সাবান তৈরিতে, এরপরে সিমেন্ট তৈরিতে, হ্যাঁ, বা ওই যে চুনা পাথর তৈরিতে। সো এগুলো তৈরিতে কি লাগে, একাধিক পদার্থ মিলে একটা সাবান হইতেছে। তার মানে কি এখানে মেনি টু ওয়ান হয়ে যাচ্ছে না? আগে এরা একাধিক পদার্থ ছিল, একাধিক পদার্থ থেকে এক সাবান এক সিমেন্টে রূপান্তর হইতেছে। এই জন্য আমি এটাকে বলি মেনি টু ওয়ান। মেনি টু ওয়ান হইলে কি হবে, এটা হবে যৌগিক। আর যখন এটা ওয়ান টু মেনি হবে, ওয়ান টু মেনি মানে কি ভাই, একসাথে থাকবে কিন্তু এটাকে তুমি ভাইঙা ভাইঙা একাধিক জিনিস বানাই ফেলবা, তখন এটাকে বলবো বিশ্লেষণ শিল্প। কিভাবে? লাইক ধরো একটা খনির মধ্যে, তেলের খনিতে তুমি কি পাবা, একসাথে সব মানে অপরিশোধিত তেল পাবা, অপরিশোধিত তেল। সো এখানে কি, এখানে একসাথে এইটাকে যদি তুমি কি করো, বিশ্লেষণ করো বা এটাকে যদি পরিশোধন করো, শোধন করলে কি হবে, এখান থেকে তুমি পাবা অকটেন, ডিজেল, কেরোসিন, হ্যাঁ, সব ধরনের কি তুমি তেল পেয়ে যাবা। আবার ধরো কয়লার খনিতে করলেও আকরিক কয়লা, এই কয়লা, সেই কয়লা, অনেক ধরনের কয়লা পাবা। বাট এটা কি যখন পাওয়া যায় কয়লার খনি বা তেলের খনি, এটা কি সব কিছু একসাথে মিশ্রিত থাকে না, এটা একটা উপাদান হিসেবে থাকে না, একটা বস্তু হিসেবে এটা থাকে। কিন্তু আমরা যখন এটাকে ব্যবহারের জন্য আলাদা আলাদা করে ফেলি, তাই না, এই জন্য এটাকে বলছে কি বিশ্লেষণ, মানে ওয়ান টু মেনি। মানে কি আগে এক খনিজ তেল নামে চিনছি, কিন্তু এটারে এখন আমি কি করছি, এই খনিজ তেল রে পরিশোধন কইরা কেরোসিন বানাইছি, অকটেন বানাইছি, ডিজেল বানাইছি, আরও যা যা আছে নানা ধরনের তেল বানাইছি। ওকে, তাহলে এটা কি হলো, ওয়ান টু মেনি হয়ে গেল। আবার ওখানে ভাই আমার ফসফেট ছিল, আমার পটাশিয়াম ছিল, আমার তেল ছিল, অনেক কিছুকে একসাথে মিলে অনেকগুলো পদার্থকে, এখানে কি মেনি টু ওয়ান মানে কি, এখানে অনেকগুলো পদার্থ একসাথে হয়ে একটা বস্তু বানাবে। ক্লিয়ার কিনা সবাই, কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? এই সোনামণিরা বুঝছো? তোমরা ভাই একটু রেসপন্স করো, রেসপন্স না করলে আমি বুঝবো না আদৌ তোমরা বুঝতেছো কিনা। আর যদি রেসপন্স না করো, আরেকটা জিনিস যেটা হবে যে লাইক ধরো তোমরা কেউ রেসপন্স করতেছো না, আমি আমার মতো করে, আমি তো এগুলো সব বুঝি, আমি ধরো উত্তর ক উত্তর খ বইলেও চলে যেতে পারতাম, বাট এত সুন্দর করে ব্যাখ্যা করতেছি যেন তোমরা বুঝতে পারো। সামনে তোমাদের পরীক্ষা, হ্যাঁ, এই পরীক্ষার উপরে তোমাদের আসলে অনেক কিছুই ডিপেন্ড করতেছে। ফেল করলে তো ধরো যে শেষ, হ্যাঁ, শেষ বলতে কি মানে একটা বছর তোমার জীবন থেকে যাবে এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে একসাথে পড়ার সুযোগটা পাবে না। আরও অনেক কিছুই আছে, বাপ মা তো গাইলাবে, হ্যাঁ, এবার বলবে যে তোমার পিছনে এত টাকা ঢাললাম, হ্যাঁ, রহিম মিয়ার ছেলে পাশ করছে, তুমি কেন পারো নাই, সেও ভাত খায় তুমিও ভাত খাও, তাই না? সের জন্য শিক্ষামন্ত্রী মিলন, তোমার জন্য শিক্ষামন্ত্রী মিলন, তুমি কেন পারো নাই, তাই না? বাট একটা জিনিস মনে রেখো, এবার কিন্তু পরীক্ষা আগের থেকে আরও যথেষ্ট কঠিন হওয়ার সম্ভাবনা আছে। লাইক আগের বারেই অনেক ফেল করছে, অলমোস্ট 45% মতো ফেল করছে সব কিছু মিলা। অ্যাকাউন্টিংয়েই আমাদের 45% মতো ফেল, আইসিটিতে সম্ভবত 27%, ইংরেজিতে 37%। সো এই যে ফেল, এবার কি সংখ্যাটা কমবে না বাড়বে, তোমার কি মনে হয়? এবার যেই শিক্ষামন্ত্রী হয়েছে সে তার আগের যেই আগের ইতিহাস তো আরও ভয়ঙ্কর ছিল। তার নাকি সে এবার নতুন হয়েছে, তারা কেন শিক্ষামন্ত্রী দিচ্ছে, তার আগের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে শিক্ষামন্ত্রী দিচ্ছে, যেন শিক্ষার মানটা একটু টাইট দেয়। এই যে টিকটক দেখে, রিলস দেখে যে সময় নষ্ট করি আমরা, শুধু তুমি না, আমরা সবাই করি ভাই। এখন মানে আগে বাপ মা বলতে এই ফোন চালায় না, এখন বাপ মাদেরকে বলতে হয় এই ফোন চালায় না, মানে সবাই এখন ফোন চালানোতেই ব্যস্ত, রিলস দেখে। সো বিষয় হচ্ছে যে এইটা বলছে কেউ কি জিএসটি 2.0 সম্পর্কে কিছু জানতে হইলে ভাইয়া তুমি পেজে নক দাও, ওখান থেকে ডিটেলস জানতে পারবা। ওকে, সো তোমরা একটু সচেতন হও। ওকে, সো তোমাদের যাদের মনের মধ্যে আসতেছে না আমার জন্য দরকার, তোমরা ভাই প্রি অ্যাডমিশন ব্যাচটা এনরোল করতে পারো, যারা ঢাবিকে টার্গেট করতেছে। আর যাদের ভাই মনে হইতেছে যে না পাস করবো না ফেল করবো এটাই বুঝতেছি না এইচএসসিতে, তাদের জন্য বলবো ভাই তুমি এই টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন টেস্ট পেপার সলিউশন যেটা, এই ব্যাচটাতে এনরোল করো। আর সবার জন্য গিফট হিসেবে থাকতেছে
ফ্রি এক্সাম ব্যাচটা, এটাতে সবাই তুমি ভর্তি হও না হও ফ্রিতে এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসো মৎস্য ধরা কোন শিল্পের অন্তর্ভুক্ত। দেখো একটু আগে একটা কোশ্চেন দেখছিলাম যে মৎস্য উৎপাদন, একটা হচ্ছে উৎপাদন, উৎপাদন আর একটা হচ্ছে ধরা, হ্যাঁ, বা উত্তোলন। এটা কি? দেখো যদি মৎস্য উৎপাদন হয়, উৎপাদন মানে কি, আমি বলছি ভাই যখন কোনো কিছু আমাদের কি হবে, সংখ্যা বাড়বে, হ্যাঁ, প্রজনন হবে, পুনরায় উৎপাদন হবে, এই ধরো যে কি আমাদের জন্মদান হবে, তখন এটাকে আমরা বলবো প্রজনন। উৎপাদন হইলে প্রজনন। কিন্তু এখানে বলছে মৎস্য ধরা, ধরো নদী থেকে মাছ ধরলাম, সাগর থেকে মাছ ধরলাম, এটা দিয়ে তো আমি আবার পুনরায় উৎপাদন করবো না, এটা দিয়ে আমার সংখ্যা বাড়বে না মাছের। হ্যাঁ, তাইলে কি হবে, যখন আমরা কোনো কিছু ধরবো, হ্যাঁ, বন থেকে কাটবো, তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি উত্তোলন শিল্প, বা এটাকে আমরা নিষ্কাশনও বলতে পারি, নিষ্কাশন। ওকে, নিষ্কাশন। কোনটি ব্যবসায়ের কাজ না? ওকে, বাজারজাতকরণ, অর্থ সংস্থার, গুদামজাতকরণ, সহযোগিতাকরণ। কি হবে ব্যবসার কাজ না কোনটা বলো তো, কি হবে তোমরা বলো, সবাই একটু বলো শুনি। বলো ব্যবসায়ের কাজ না কোনটা? বলো। অরুন্ধতী ঘোষ চারু, নামটা অনেক সুন্দর, চারু। ওকে, দেখো কোনটি ব্যবসায়ের কাজ নয়। বেসিক্যালি দেখো ব্যবসায়ের যে ডেফিনেশন, ব্যবসা কি ভাই, ব্যবসা হচ্ছে একটা কি বৈধ কর্ম, যেটার মধ্যে কি থাকবে, আমার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। হ্যাঁ, এখানে আমি এই কাজটা বৈধ হবে, এই ধরনের বিষয়, তাই না? সো এখন ভাই আমার মুনাফা অর্জন করতে হলে কি করতে হবে, মুনাফা অর্জন করতে হলে বিক্রি করতে হবে, মানুষজনকে জানাইতে হবে আমার কাছে এই জিনিসটা আছে। যেমন আমি তোমাদেরকে বলতেছি আমার কাছে প্রি অ্যাডমিশন আছে, আমার কাছে টেস্ট পেপার সলিউশন ব্যাচ আছে, হ্যাঁ, সো এগুলো আমি তোমাকে জানাইতেছি। এই যে তোমাকে ইনফর্ম করা, তোমার কি লাগবে এটা বোঝা, এই কাজটাকেই বলে বাজারজাতকরণ। সো আমার মুনাফা অর্জন করতে হলে তো আমার বাজারজাতকরণ লাগবে, দ্যাট মিনস এটা ব্যবসার অংশ। অর্থসংস্থান, টাকা পয়সা লাগবে, বিনিয়োগ করতে হবে। গুদামজাতকরণ, পণ্য সংরক্ষণ করা লাগবে। লাইক আমরা যেমন আমাদের ক্লাসগুলো ওয়েবসাইটে সংরক্ষণ করি, সো যারা ধরো ফল টল বা অন্য বস্তু বিক্রি করে, যেটা ধরা যায়, আমরা তো সার্ভিস বিক্রি করি, সো ওইটা কি করতেছে, ওরা সংরক্ষণ করতেছে। সো এটা কি ভাই, সংরক্ষণ করতেই হয়। সো গুদামজাতকরণ এটাও একটা ভাইটাল পার্ট ব্যবসায়। সহযোগিতাকরণ এইটা ব্যবসার মূল পার্ট না, এটা একটা মানে ইনডিরেক্ট পার্ট, বাট সরাসরি না। সো এই তিনটা যেহেতু এখানে আছে, তাহলে পার্ট না হিসেবে এটাকে কাউন্ট করতে হবে। কোনটি কারবারের বৈশিষ্ট্য না? কারবারের বৈশিষ্ট্য না কি, কারবার কি মুনাফা করবে, ঝুঁকি নিবে, উপযোগ সৃষ্টি করবে। সো গ্রতিশীল দৃষ্টিভঙ্গি, মানে এখানে যে অপশনগুলো আছে, একটা জিনিস চিন্তা করবা, একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। লাইক কখনো কখনো তো মনে হবে যে সবগুলাই আনসার, হ্যাঁ, এর আসলেই সবগুলো আনসার, মানে তুমি বাস্তবিক অর্থে বা অন্য সময় সবগুলোই এই প্রশ্নের আনসার হইতো। এখন তোমার হাতে অপশন হচ্ছে কি, তোমার যে কোনো একটাকে বাইছা নিতে হবে এখান থেকে, তখন তুমি দেখবা যে সব থেকে দূরে কোনটা, মানে উত্তরের কাছাকাছি না, বা বাকি যেগুলো আছে এগুলো একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তো এখানে বলছে কি কারণের বৈশিষ্ট্য না কোনটা, মুনাফা অর্জন করা ভাই মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য, তাইলে তো এটা আমার বৈশিষ্ট্য। ঝুঁকিও ডেফিনেশনের ভিতর মূল আছে, উপযোগ সৃষ্টি এটাও মেইন উদ্দেশ্য, ঠিক আছে। গতিশীলতার দৃষ্টিভঙ্গি, মানে গতিশীল দৃষ্টিভঙ্গি আসলে ব্যবসার একটা অংশ বা বৈশিষ্ট্য, কিন্তু এখানে যে অপশনগুলো আছে এগুলোর তুলনায় এগুলো কিন্তু মূল বৈশিষ্ট্য না, এগুলো সাবসিডিয়ারি, বুঝছো। সহযোগী, যে মানে কখনো কখনো আমার করতে হয়, হ্যাঁ, দূরদৃষ্টি। ওকে, সো এখানে বৈশিষ্ট্য না কোনটা ভাই, গতিশীল দৃষ্টিভঙ্গি, এটা আনসার নিতে হবে, কারণ বাকিগুলো একদম কোর, যেগুলো ছাড়া ব্যবসা হবেই না। সো আমি আবার বারবার তোমাদেরকে রিমাইন্ডার দিতেছি যে কি তোমাদের যাদের ভাই
ভার্সিটি নিয়ে একটু আকাঙ্ক্ষা আছে যে ঢাবিতে পড়তে চাই। ও বাই দ্য ওয়ে, মানে অনেকে হয়তো নতুন ক্লাস করতেছো, আজকে আমার প্রথম ক্লাস করতেছো। সো আমি তো তোমাদের দেলোয়ার ভাইয়া, গ্র্যাজুয়েশন রিসেন্টলি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকেই, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকেই অনার্স কমপ্লিট করার প্রসেসে আছে আর কি। ওকে, সো তোমরাও আসতে পারো ক্যাম্পাসে। ভালো, মানে বাংলাদেশে থাকলে ঢাবি হচ্ছে কি বেটার অপশন, তুলনামূলক ভালো। মানে এটাই যে জীবনের সব কিছু বিষয়টা এমন না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই সব কিছু, বুঝছো? মানে এটা পড়াশোনা করলে এখানে তুমি ভালো এক্সপোজার পাবা, হ্যাঁ, ভালো করার সুযোগটা বেশি থাকে। ওকে, দিন শেষে এরপর নিজের চেষ্টা করতে হবে। আর যারা পাস ফেল নিয়ে কি পুলসিরাতের সুতার উপরে আসো, তারা টেস্ট পড়তে ফাইনাল ডিভিশন ব্যাচটা আর এক্সাম ব্যাচ তো ফ্রি। আচ্ছা, পানি বা বায়ু থেকে সম্পদ উত্তোলন যে শিল্পের অন্তর্ভুক্ত। ওকে, সো আমরা বলছিলাম কি কোনো কিছু উত্তোলন, হ্যাঁ, ধরা, সংগ্রহ করা, এই সব কিছু কি নিষ্কাশন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন বনজ সম্পদ সংগ্রহ, নিষ্কাশন; সমুদ্র থেকে মাছ উত্তোলন, নিষ্কাশন; নদী থেকে মাছ ধরা, নিষ্কাশন। ওকে, টিসিবি এর পূর্ণরূপ কি? টিসিবি তো বুঝতেছই, এই যে দেখো না কিছু ট্রাকে খাবার বিলি করে, ওখানে লেখা থাকে টিসিবি, মানে কি বলো কি? ওখানে যে বিভিন্ন খাদ্য টাদ্য দেয় সরকারের পক্ষ থেকে কম দামে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। কেরোসিন কোন ধরনের শিল্প? ওকে, দেখো আমরা কি বলছিলাম, কেরোসিনের একটা উদাহরণ আমি দিয়েছিলাম কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো তোমরা একটু আগে বলো, পরবর্তীতে আমি বলতেছি যে আসলে তোমাদের আনসারটা কি বা কেন এটা হইল। ওকে, এটা একটু বলো। একটু আগে আমি ব্যাখ্যা করছি কিন্তু কেরোসিন নিয়ে। আচ্ছা, কেরোসিন কি ভাই? আমরা বলছি না আমি একটু আগে যে খনিজ তেল একসাথে থাকে, হ্যাঁ, এরপরে এটাকে তুমি যখন পরিশোধন করবা, প্রসেসে নিয়ে আসবা, তখন এখান থেকে কেরোসিন বের হবে। কেরোসিন, ডিজেল, অকটেন, আরো যা যা আছে, যত ধরনের ইয়া আছে। তাহলে এটা কি ভাই? কেরোসিন হচ্ছে কি বিশ্লেষণ শিল্পে অন্তর্ভুক্ত। নার্সারি কোন ধরনের শিল্প? নার্সারিকে কি করা হয়? নার্সারি থেকে ভাই এটাকে বড় করা হয়, বড় করে এইটা থেকে আবার বীজ নিয়ে আবার কি করা হয়, নার্সারিতে আবার চারা গাছ গজানো হয়, আবার এখান থেকে সংখ্যা বাড়ে। সো এখানে যেহেতু সংখ্যা বাড়তেছে, হ্যাঁ, প্রজন্ম বাড়তেছে, জন্মদানের বিষয় হচ্ছে, এটা কি হবে? এটা হবে প্রজনন। ওকে, নার্সারিতে কি করা হয়? নার্সারি থেকে এই যে চারা নিয়ে আবার বাগান করা হয়, মানে পুনরায় উৎপাদনের কাজে লাগানো হচ্ছে। ওকে, পুনরায় উৎপাদনের কাজে লাগানো হইলে প্রাকৃতিক সম্পদকে, তখন এটা প্রজনন শিল্প হিসেবে গণ্য হয়। নিচের কোনটি সংযোজন শিল্পের উদাহরণ? ওকে, সংযোজন একটু দেখো, আগে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম সাবানের, যেটাকে আমরা বলছিলাম যৌগিক। ওখানে কি ছিল? ওখানে আমরা বলছিলাম মেনি টু ওয়ান, অর্থাৎ একাধিক বা অনেকগুলো পদার্থ মিলে কি হইতো? একটা বস্তু বা পণ্য তৈরি হইতো। এখানে কি হবে? এখানে যেটা হবে, এখানেও কি হবে? অনেকগুলা জিনিস একসাথে মিলে একটা পণ্য তৈরি হবে। এখন ডিফারেন্সটা কোথায়? এখানে দেখো, সংযোজন শিল্পের বিষয়টা হচ্ছে এখানে যে একাধিক জিনিস থাকবে, এগুলো পুরোপুরি আলাদা আলাদা শিল্পে উৎপাদন হবে। লাইক ধরো মোবাইল, এই মোবাইলের সাথে আমার যে এই যে কাভারটা আছে, এই কাভারের সাথে কিন্তু মোবাইলের কোনো সম্পর্ক নাই। বা এই মোবাইলের যে মেটাল বডিটা আছে, আবার এটার ভেতরে যেই হচ্ছে যে কি আছে, আমার চিপগুলো আছে, মেমোরি আছে, ডিসপ্লে আছে, আদার্স অনেকগুলো বিষয় আছে, যেগুলো কি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা শিল্পে উৎপাদন হয়েছে। সো এরা হচ্ছে যার যার শিল্পে ফাইনাল প্রোডাক্ট, মানে
নিজেদের শিল্পের এরা পরিপূর্ণ পণ্য। সো এই পণ্যগুলা অন্য শিল্প উৎপাদিত পণ্যগুলাকে একত্রিত করে যখন একটা পণ্য উৎপাদিত হয়, হ্যাঁ মানে একাধিক শিল্প উৎপাদিত অংশবিশেষ একত্রিত করে যখন একটা পণ্য উৎপাদিত হয় তখন সেটাকে বলে সংযোজনী শিল্প। তাহলে এখানে কোনটার ক্ষেত্রে? ধরো সিমেন্টের ক্ষেত্রে, সিমেন্টে কিন্তু ভাই তুমি পদার্থ আলাদা থাকে, ওইটা ব্যবহারযোগ্য কোনো পণ্য না বা অন্য কোনো শিল্পে উৎপাদিত বিষয় না, ঠিক আছে? সো সিমেন্ট হচ্ছে কি আমার যৌগিক, আর সাবান সেম, সাবান সিমেন্ট সেম, কেরোসিন হচ্ছে কি আমার নিষ্কাশন। বাকি থেকে মোটর গাড়ি। সো মোটর গাড়ি জিনিসটা কি ভাই? মোটর গাড়ি জিনিসটা তুমি চিন্তা করো, মোটর গাড়ি বা কোনো প্রাইভেট কার বা মোটর সাইকেল তুমি যাই বলো, সেটার ক্ষেত্রে কি ধরো ইঞ্জিন তৈরি হয় এক জায়গায়, এটা পার্টস তৈরি হয় আরেক জায়গায়, লাইট তৈরি হয় আরেকটা শিল্পে, মানে এটা ভিন্ন ভিন্ন শিল্পের কাজ। এবার ভিন্ন ভিন্ন শিল্পে উৎপাদিত পণ্যগুলোকে একত্রিত করে এবার একটা ফাইনাল প্রোডাক্ট বানানো হয়। সো দ্যাটস ওয়াই এই মোটর গাড়ি বলো, হ্যাঁ বাইসাইকেল বলো, এগুলো যা আছে মানে এগুলোকে ভিন্ন ভিন্ন শিল্পে উৎপাদিত হয়। হ্যাঁ যেমন ইঞ্জিন, ধরো রেলগাড়ি কি ইঞ্জিন এক জায়গায় হয়, এই বডিটা আরেক জায়গায় হয়, বা গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন এক জায়গায়, বডিটা এক জায়গায়, গাড়ির রংটা আরেক জায়গায়। হ্যাঁ সো এইটা হচ্ছে কি সংযোজন শিল্প। ক্লিয়ার? বুঝছো কি না? এগুলো কিন্তু একটু ভাই তোমার এখন মনে হইতেছে যে আর ভাই সোজা পারতেছি, পারা যাবো, বাট পরীক্ষার হলে কিন্তু এগুলাতে ধরা খাবা। একটু বেসিকটা ক্লিয়ার না থাকলে তুমি ওখানে কনফিউজ হয়ে যাবে। তুমি মুখস্থ করবা যৌগিক, মৌলিক, হ্যাঁ এরপর হচ্ছে কি সংযোজন, হ্যাঁ প্রক্রিয়া ভিত্তিক বিশ্লেষণ, এরপর আরে সবই তো মনে হইতেছে। উত্তর কি? ভিতরে যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার যায় আসে তুমি পারবা, জাস্ট কমন সেন্স কাজে লাগায়। ওকে, উৎপাদনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? উৎপাদনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি ভাই? রূপগত উপযোগ। সো দেখো এই কোশ্চেনতে এইচএসসিতেও আসছে, অ্যাডমিশনেও আসছে। সো এখানে তুমি অনেকগুলো পাইছো যেগুলো সেম টু সেম এইচএসসি এবং অ্যাডমিশন আসছে। কিছু জিনিস একটু ক্রিটিক্যাল টেকনিক্যালি আসছে অ্যাডমিশনে। ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই হচ্ছে যে রাখবো, যেহেতু আমাদের তারাবির নামাজের বিষয় আছে, সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ সময় হয়ে গিয়েছে অলরেডি। সো আমি শেষবারের মতো তোমাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাই, তোমরা যারা ইউনিভার্সিটি স্বপ্ন দেখছো, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায় বা পাবলিকিয়ান হইতে চায়, তাদের এখন থেকেই কী করা উচিত? একটু কনসার্ন থাকা উচিত। সো যারা কনসার্ন আছো বা এখন থেকে প্রিপারেশন নিতে চাও, সো তারা হচ্ছে কি আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচে এখন কিন্তু ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা। আর পরবর্তীতে এটা কিন্তু অলমোস্ট 4,500 টাকা হয়ে যাবে, যেটা এখন তুমি 3,999 টাকায় ভর্তি হতে পারবা। আর যারা ভাই এইচএসসিতেই দুর্বল, অনেকজনকে দেখছি আমি, নাম ধরে ধরে বলতে পারবো কার কি অবস্থা, হ্যাঁ সো তারা ভাই সচেতন হও, নিজে থেকে সচেতন হইলে মানে একটু ভালো হয় আর কি। সো তারা কি করো ভাই, নিজে বাসায় পড়ো, কিন্তু যেটা বেসিক্যালি হয় যে আসলে নিজেরা পড়তে পারে না, এত এই ফোন টোন হাবি জাবি সব কিছু মিলায়, বন্ধু বান্ধব আড্ডা দিয়ে নিজে থেকে পড়ার ইচ্ছাটা হয় না। বাট তোমাকে যখন কেউ প্রেশার করবে, বারবার রিমাইন্ডার দিবে, মনে করাই দিবে, তখন পড়তে ইচ্ছা হয়। এই জন্যই আসলে আমরা টিচারের কাছে পড়ি। সো তোমাদের যাদের ভাই টেস্ট পেপার সলভ নিজে নিজে করতে পারবে না বা মন মানে করার মতো ধৈর্য নাই, তাদের জন্য কিন্তু আমরা এই যে টেস্ট পেপার সলিউশন এবং ফাইনাল রিভিশন অ্যান্ড সাজেশন ব্যাচটা, তো তোমরা এখানে এনরোল করতে পারো। আর সবার জন্যই ফ্রি থাকতেছে আমাদের এই এক্সাম ব্যাচটা। ওকে, সো তোমরা আমাদের পেজে নক দিয়ে বিস্তারিত জানা নিবা কোনো প্রশ্ন থাকলে। আর এমনিতে তো তোমাদের জন্য সবসময় স্বাগত এডুকেশন দরজায়। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারো বা আমাদের পেজ থেকে সরাসরি ইনবক্স করে ভর্তি হয়ে যেতে পারো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।